বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজের ফি মওকুফ ইরানের। যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হলে চুক্তি নয় জানালেন ট্রাম্প। হামলা চালাতে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় তেল আবিব। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। সাংবাদিক হত্যার ঘটনায় জাতিসংঘের নিন্দা। গাজায় 2 দশকেরও বেশি সময় পর প্রথম পৌর নির্বাচন, নতুন রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। উপত্যকা সহ পূর্ব জেরুজালেমে দখলদারদের তাণ্ডব, ঘরবাড়ি ধ্বংস। এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট পড়েছে 93%। সর্বোচ্চ রেকর্ড বলছে নির্বাচন কমিশন। 152-র মধ্যে 125 আসনে জয়ের দাবি তৃণমূল বিজেপি দুদলের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। শুরুতেই দেশের খবর। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। যুক্ত ছিলাম ঠাকুরগাঁয়ে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ফি মওকুফ করেছে ইরান। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট আই। যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হলে তেহরানের সঙ্গে চুক্তি নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলেও জানান তিনি। এদিকে ইরানে হামলা চালাতে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব। ইরানের সঙ্গে সংঘাত বন্ধে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন। তেহরানের সঙ্গে চিরস্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি অপেক্ষা করবেন বলেও জানান। এদিন ইরানে পারমাণবিক হামলার বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকের ওপর রীতিমতো চটে যান ট্রাম্প। তেহরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলে জানান তিনি। কেন এমন নির্বোধের মতো প্রশ্ন করা হলো? কেন আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব যখন সাধারণ অস্ত্র দিয়েই তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছি? না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এর মধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা ও চুক্তির কথা বললেও মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে ওয়াশিংটন। বর্তমানে ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধ জাহাজ অবস্থান করছে। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব। যুদ্ধ বন্ধে ইরানও আলোচনা ও সমঝোতা চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে মার্কিন অবরোধ, অঙ্গীকার লঙ্ঘন ও হুমকি ধামকি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ঐক্যের বার্তা দিয়েছেন ইরানি নেতারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও দেশের খবর। এনসিপিতে কয়েকজনের যোগদান অনুষ্ঠানে কাকরাইলে কথা বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। পার্টি এনসিপি সারা দেশে কাজ করে যাচ্ছে। আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের প্রতি সাপ্তাহিক এই যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা সারা দেশের মানুষদেরকে, রাজনীতি সচেতন মানুষ, তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনাদের আমাদের সকলের দায়িত্ব রয়েছে। এই দেশকে আমরা আর বিপথে যেতে দিতে পারি না। ফলে আপনারা যারা রাজনীতি করতে চান, দেশে পরিবর্তনের স্বপ্ন দেখতেছেন, আপনারা ঐক্যবদ্ধ হন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদেরকে ধারণ করে সামনের দিকে এগোতে চায়। আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে এসেছি, কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানকেও সরকার দলীয়করণ করছে, প্রশাসক নিয়োগ করেছে। আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। আপনারা সারা দেশে নির্বাচনের প্রস্তুতি নিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদেরকে সমর্থন জানাবে। আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, আমি তাদের নাম ঘোষণা করছি এবং তাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে স্বাগত জানাচ্ছি।
বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দুদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে কথা জানান তিনি। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের গোলাবর্ষণে দক্ষিণাঞ্চলে অন্তত 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। সাংবাদিক আমাল খলিল নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েল ও লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বৈরুত তেল আবিব আরও 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ভালো হয়েছে উল্লেখ করে হিজবুল্লাহ থেকে লেবাননকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প আরও বলেন, শিগগিরই তিনি একটি বৈঠকের হোস্ট করবেন, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন থাকবেন। লেবানন ও ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত বৈঠক হয়েছে। তারা আরও 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আমরা আশা করি তেমনটাই ঘটবে, তবে তাদের হিজবুল্লাহর বিষয়টিও মাথায় রাখতে হবে। আমরা মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এখানে আসবেন। এদিকে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবারও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চলে গোলাবর্ষণ। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সীমান্ত এলাকায় সামরিক ও কৌশলগত নীতি বজায় রেখে হিজবুল্লাহর হুমকি ঠেকানো হচ্ছে। এর আগে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হন সাংবাদিক আমাল খলিল, আহত হন এক ফটো সাংবাদিকও। স্থানীয় গণমাধ্যম জানায়, রিপোর্টিংয়ের সময় প্রথম হামলার পর আশ্রয় নেয়া বাড়িটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বাইসারিয়েই আমাল খলিলকে শেষ বিদায় জানাতে জড়ো হন শোকাহতরা। এদিন তাইরি অঞ্চলে লেবানন ইসরায়েল যুদ্ধে নিহত হিজবুল্লাহ সদস্যদেরও জানাজা হয়। সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আমাল খলিল হত্যার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানায় সংস্থাটি। ইসরায়েলের বিমান হামলায় লেবানিজ সাংবাদিক আমাল খলিল নিহতের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমালের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে এই ঘটনায় আহত অন্য সাংবাদিকদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে পুনরায় সংঘাত শুরুর পর থেকে প্রায় ২৫০০ মানুষের মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন প্রায় ২৭ জন সাংবাদিক। রাইসা জান্না, সময় সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না রক্তপাত। ইসরায়েলের অব্যাহত হামলায় প্রিয়জনদের মরদেহ মিলছে না গাজাবাসীর। পূর্ব জেরুজালেমেও ছড়িয়ে পড়েছে সংঘাত। প্রায় 50টি ফিলিস্তিনি বাড়ি ধ্বংসের পর পরিস্থিতি পরিদর্শনে যান ইউরোপীয় কূটনীতিকরা। বেসামরিক নাগরিক এবং অবকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যেই দের আল বালায় শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দশকের বেশি সময় পর প্রথম পৌর নির্বাচন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফার ভোটের পর কে কত আসন পাবে তার হিসেব মেলাতে শুরু করেছে তৃণমূল ও বিজেপি। প্রকাশ্যে আত্মবিশ্বাসী হলেও বিপুল সংখ্যক ভোট পড়ায় 2 দলের মধ্যেই দুশ্চিন্তা দেখা দিয়েছে। দ্বিতীয় দফার ভোট সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রায় 93% মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাস গড়া ভোট নিয়ে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপি নিজেদের মতো করে জয়ের হিসেব কষতে শুরু করেছে। 2021 সালে উত্তরবঙ্গের 8 জেলায় তুলনামূলকভাবে মমতার দলের চেয়ে ভালো ফল করে মোদীর দল। তবে এবার বিপুল সংখ্যক মানুষের ভোটদানে পাশা উল্টে যাওয়ার আত্মবিশ্বাস শোনা গেল তৃণমূলের মুখে। যদিও বিজেপি নেতা অমিত শাহের দাবি, ভোট হওয়া 152 আসনের অধিকাংশ আসনই যাবে গেরুয়া শিবিরের ঝুলিতে। বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে
বিপুল জয়ের দিকে এগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। ভোট কেন্দ্র থেকে এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হবে 27 এপ্রিল। ফলে শেষ দফার নির্বাচনী প্রচারে মাটি কামড়ে নেমেছে রাজনৈতিক দলগুলো। নরেন্দ্র মোদী স্বাগতম। বৃহস্পতিবার নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ায় প্রচারণা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গঙ্গায় নৌকা ভ্রমণ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন কলকাতার ভোটের আগে বিজেপি নেতার এই গঙ্গা ভ্রমণ বেশ প্রভাব ফেলতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। দেখুন, প্রথম দফার ভোট তো নির্বিঘ্নে, নিরাপদে এবং সুষ্ঠুভাবে হয়েছে এবং ভোটের যে রেশিও, ভোট পড়ার যে রেশিও, সেটিও পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে, বলা মানে পশ্চিমবঙ্গে নয়, সামগ্রিক ভারতের নির্বাচনের ইতিহাসে এটি একটি বিরলতম একটা বেঞ্চমার্ক। সেটি নিয়ে কাটাছেঁড়া চলতে পারে এবং অবশ্যই এটাও চলতে পারে যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের 16টি জেলায় 152টি আসনের মধ্যে তৃণমূল বা বিজেপি কে কতটা আসন পাবে এবং এত সংখ্যক লোক, এত সংখ্যক ভোটার তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, সেটি তো রাজনৈতিক দলগুলো করছেই। কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে যে এখন দ্বিতীয় দফার ভোট আগামী 29 এপ্রিল, যার প্রচারণা শেষ হবে 27 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত, 5টার পর থেকে সাইলেন্স পিরিয়ড শুরু হবে। সেই বাকি 142 আসনে তৃণমূল আর বিজেপি কে কত আসন পাবে এবং ভোটারদের মন জয় করার জন্য তারা কি বলছেন। আপনি জানেন যে দ্বিতীয় দফার প্রচারে গতকাল থেকে আমরা দেখেছি মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তিনি নদিয়াতে এবং দক্ষিণ 24 পরগনাতে নির্বাচনী সভা করেছেন, হাওড়াতে র্যালি করেছেন, আজ রাতে তিনি রাজভবনে ছিলেন, সকালবেলা তিনি প্রথমে পানিহাটি, উত্তর 24 পরগনার দমদমে সেখানে যান এবং এরপর কিন্তু তিনি দক্ষিণ কলকাতা যাদবপুরে সভা করেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী যেখানে যখন এই সভা করছিলেন তার মধ্যে একটু কনফিডেন্ট দেখা যাচ্ছিল এবং একটা হুমকির সুর। প্রথম দফাতে নির্বাচনের ক্ষেত্রে যেরকম ভাবে তারা অতটা হুমকিতে যায়নি, এবার কিন্তু পরিষ্কার বলা হচ্ছে, তারা বলছেন যে নির্বাচনে তারা জিতবেন এবং নির্বাচনে জেতার পর তৃণমূল কংগ্রেসের যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু দেখে নেওয়া হবে। একই রকম ভাবে অমিত শাহ তিনি আজকে সকালবেলা যে প্রথম দফার নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ, যেটা তাদের ভাষায় চার্জশিট প্রকাশ করে বলেছেন যে তারা 110 আসনে জিতবেন। কিন্তু তারপর অমিত শাহ আবার আরেকটি নির্বাচনী সভা করেন, সেখানে বলেছেন তৃণমূলের মাফিয়াদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। এই যে বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে আপনি জানিয়ে রাখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একই রকম ভাবে ইতিমধ্যে 294 যে আসন, প্রায় 200টিরও বেশি বিধানসভা আসনে চষে বেরিয়েছেন। আজকেও তার কলকাতা এবং কলকাতার আশেপাশে তিনটে জনসভা আছে, দুটো রোড শো আছে। তৃণমূল কংগ্রেসও নিজের মতো করে তাদের যে দ্বিতীয় বা শেষ দফায় 142 আসন, অধিকাংশ আসনই গত 2021-এ তাদের দখলে ছিল। তাদের দখলে থাকা আসনগুলো তার মরিয়াভাবে ধরে রাখার চেষ্টা করছে। তো আগামী দফার নির্বাচনী মাঠ বা আগামী দফার যে বিধানসভা কে কত নিতে পারে, সেইটিকেই নিয়ে কিন্তু এখন প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফা নির্বাচনের আগে রাজনৈতিক যে চাপানোতর, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কলকাতায়। ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক দম্পতি নিহত হয়েছেন, আহত আরও 15 জন। এদিকে ডোনেৎস্ক অঞ্চলে রুশ অধিকৃত একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় 12 কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এমন পরিস্থিতিতে পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে। স্থানীয় সময় শুক্রবারও ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহত হয়েছেন কয়েকজন। হামলার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্টরা। হামলায় ব্যবহৃত 160টি ড্রোনের মধ্যে অন্তত 70টি ইরান নির্মিত শাহেদ ড্রোন ছিল বলে দাবি কিয়েভের।
এদিকে বুধবার দোনেৎস্ক অঞ্চলে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভের আনম্যান্ড সিস্টেম ফোর্স জানিয়েছে এপি-2 ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়। পাশাপাশি দূর থেকে নিয়ন্ত্রণ করে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ইন্টারসেপ্টর ড্রোন তৈরির দাবি করেছে দেশটি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবন্ধে সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হ্যারি কোনোভাবেই যুক্তরাজ্যের জন্য এ সংঘাত বন্ধের আহ্বান জানাননি। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ভূখণ্ড ছাড় দেওয়ার কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। বলেন, কিয়েভ কোনোভাবেই তার ভূখণ্ড হারানোকে স্বীকৃতি দেবে না। এমনকি জমি বিনিময়ের কোনো প্রস্তাবও গ্রহণযোগ্য নয়, যা যুদ্ধ পরবর্তী সম্ভাব্য শান্তি আলোচনার অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের 2 দিনের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে সাইপ্রাসে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি শপিং মলে বন্দুক হামলায় 1 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার ফুড কোর্টের ভেতরে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষই গুলি চালানো শুরু করে। এতে আশপাশে থাকা ক্রেতারাও গুলির শিকার হন। এ ঘটনায় 5 জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ, তবে এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যৌথ অভিযানে 22 জন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার চালানো এই অভিযানে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয়। শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, নিহতরা নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল। অভিযানের সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে 10 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। এ ঘটনার পরপরই এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোর আঘাতে অন্তত 10 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওকলাহোমার ব্রামান শহরে অগ্রসর হয় টর্নেডোটি। একই সময়ে এনিট এর কাছেও আরেকটি টর্নেডো আঘাত হানে। এতে আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওকলাহোমা, কানসাস জুড়ে আরও টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। জাপানের উত্তর পূর্বাঞ্চলে এখনও নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে পাহাড়ি ও জনবসতিপূর্ণ এলাকায়। শত শত হেক্টর বনভূমি এর মধ্যেই পুড়ে গেছে। ধোঁয়ায় ঢেকে গেছে একাধিক শহরতলি। 2500-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। জাপানের উত্তর পূর্বাঞ্চলে স্থানীয় সময় বুধবার শুরু হওয়া দাবানলের তীব্রতা বেড়েই চলেছে। পুড়ে গেছে একাধিক কাঠামো ও আবাসিক ভবন। জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় 400 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের শিখা আরেক শহর ওতসুচির আবাসিক এলাকাগুলোর দিকে ধেয়ে যাচ্ছে। এর আগে ভূমিকম্পের পর সুনামিতে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল, তাই উঁচু জমিতে বাড়ি পুনর্নির্মাণ করেছিলাম। এখন পাহাড় বয়ে আগুন নেমে আসায় নতুন করে আবার সব হারানোর ভয় হচ্ছে। জাপানের ইউয়ার পাশাপাশি কিরিকিরি এলাকায় আরেকটি আলাদা দাবানলের সৃষ্টি হয়। এই আগুন সরাসরি জনবসতির কাছাকাছি পৌঁছে যায়। 2 স্থানের আগুনের কুণ্ডলী একসঙ্গে মিলে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসে এবং বিস্তৃত বনাঞ্চল গ্রাস করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপানের দমকল বিভাগ স্থল ও আকাশপথে ব্যাপক অভিযান চালাচ্ছে। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এদিকে স্থানীয় প্রশাসন 2500-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, যেখানে অনেকেই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 2011 সালের ভূমিকম্প, সুনামির পর পুনর্নির্মিত কিছু এলাকার আবারও ক্ষতির ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের এআই স্টার্টআপ ডিপসিক তাদের নতুন মডেল ডিপসিক V4
প্রো এবং ডিপসিক V4 ফ্ল্যাশের প্রিভিউ সংস্করণ উন্মোচন করেছে। কোম্পানির দাবি প্রো সংস্করণটি গণিত ও কোডিং সক্ষমতায় অন্যান্য ওপেন মডেলকে ছাড়িয়ে গেছে এবং গুগলের জিমিনি 3.1 প্রোর পেছনে রয়েছে। অন্যদিকে ফ্ল্যাশ সংস্করণ দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি কম খরচে একই ধরনের যুক্তিভিত্তিক পারফরমেন্স দিতে সক্ষম। V4 প্রোতে প্রায় 1.6 ট্রিলিয়ন প্যারামিটার রয়েছে এবং দীর্ঘ কনটেক্সট প্রসেসিং সহ উন্নত রিজনিং সক্ষমতা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে এই উন্নয়ন ওপেন সোর্স এআইকে আরও শক্তিশালী করে তুলবে এবং ওপেন এআই ও গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র করবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজের ফি মওকুফ ইরানের। যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হলে চুক্তি নয় জানালেন ট্রাম্প। হামলা চালাতে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় তেল আবিব। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। সাংবাদিক হত্যার ঘটনায় জাতিসংঘের নিন্দা। এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে 93%। সর্বোচ্চ রেকর্ড বলছে নির্বাচন কমিশন। 152-র মধ্যে 125 আসনে জয়ের দাবি তৃণমূল বিজেপি দুদলেরই। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মালিহা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।